ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বেলঘরিয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বেলঘরিয়ায় বেপরোয়া শুটআউট, ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি। পুরসভা ও থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এলোপাথারি গুলি। বাইকে করে দুই দুষ্কৃতী আসে এবং দুষ্কৃতী এসে গাড়ি লক্ষ্য করে এলোপাথারি 8 রাউন্ড গুলি ছোড়ে এবং গাড়িতে এখনো পর্যন্ত গুলির দাগ স্পষ্ট। যে ছবি আপনারা দেখছেন ঠিক কামারহাটি পুরসভার বিপরীতে বিটি রোডে যে পেট্রোল পাম্পের সামনেই সেই গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি ছোড়ে। যে গুলির দাগ এখনো পর্যন্ত গাড়িতে স্পষ্ট। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি দুষ্কৃতীদের বেলঘরিয়াতে। আর এলোপাথারি গুলি চালিয়ে বাইকে চেপেই চম্পট দুষ্কৃতীদের। এলাকার রীতিমতো আতঙ্ক। অন্যদিকে বেলঘরিয়া শুটআউটে জোরালো তোলাবাজ যোগ, কারণ টাকা আদায়ে কয়েকদিন ধরেই হুমকি টিটাগড়ের গ্যাংয়ের দাবি। আক্রান্ত গাড়ি ব্যবসায়ী সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ পুলিশের। হেলমেটে মুখ ঢেকেই হামলা। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরায় নজর। বারাকপুর পুলিশ কমিশনারেটের সিথি আরিয়াদহের নাকা তল্লাশি ঘটনার পর থেকেই। অজয় মন্ডল নাম করে একটা বিজনেসম্যান, উনি কলকাতা দিকে যাচ্ছিলেন। তখন যেটা স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট মোতাবেক এক বাইকে দুজন হঠাৎ করে ওনার গাড়িয়ে বাঁ দিকে যেটা আছে আসে এন্ড তখন গুলি করে 5 রাউন্ড যেটা বুলেট মার্কস, यानी 5টি বুলেট মার্কস পেয়েছি। সেটা দিয়ে এটা ডেফিনেটলি শিওর কি 5টি বুলেট ফায়ার করা হয়েছে। তাছাড়া উনি কিছু কিছু আমাদেরকে জানিয়েছেন। সেই তদন্তের স্বার্থে আর ওনার সুরক্ষার স্বার্থে আমি এটা এখন রিভিল করতে পারছি না। কি হয়েছিল দাদা? চেনেন যারা এসেছিল? नहीं 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 पहचानते नहीं। কি হয়েছিল দাদা? চেনেন যারা এসেছিল? नहीं 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 पहचानते नहीं। বেপরোয়া গুলি, এলোপাথারি গুলি। ব্যবসায়ী অজয় মন্ডলকে তোলা ছুঁয়ে হুমকি। কয়েকদিন ধরেই ব্যবসায়ীকে হুমকির অভিযোগ। টিটাগড়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। গাড়ির শোরুম রয়েছে এই ব্যবসায়ী অজয় মন্ডল, যার গাড়ি লক্ষ্য করে আজ বিটি রোডের উপর দিনে দুপুরে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার প্রতিনিধি। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে বিষয়টা জানতে চাইবো যে খুনের মোটিভ নিয়ে কি এই এলোপাথারি গুলি চালানো হলো, নাকি শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই গুলি? দেখো, এই প্রশ্নই কিন্তু উঠছে যে সত্যি কি ওই ব্যবসায়ী অজয় মন্ডলকে কি প্রাণে মারার জন্য গুলি চালানো হয়েছিল নাকি ভয় দেখানোর জন্য? কারণ ইতিমধ্যেই তিনি যে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে যে তাকে বেশ কিছুদিন আগে টাকা চেয়ে তার কাছে র্যানসাম কল এসেছিল। এবং তুমি যে লক্ষ্য করো গাড়ির যে অংশে গুলি লেগেছে, অর্থাৎ যে পোর্শনে গুলি লেগেছে তাতে একদম সামনের সিটে, চালকের আসনের ঠিক পাশের বাঁদিকের সিটে তিনি বসেছিলেন। এবং যে জায়গাগুলোতে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে যে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে গুলি করা হয়েছে। যদি তাকে প্রাণে মারার উদ্দেশ্য হতো তাহলে সরাসরি কাছে গুলি করা হতো, কাছে গুলি চালাতে পারতেন দুষ্কৃতীরা। এমনটা কিন্তু পজিশন দেখে, কারণ যে অংশগুলোতে গুলি চালানো হয়েছে সেই জায়গাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে কি গুলি চালানো হলো। যদি প্রাণে মারার যদি বিষয় থাকতো তাহলে কিন্তু কাঁচ লক্ষ্য করে গুলি চালাতে পারতেন দুষ্কৃতীরা। কিন্তু যে অংশে গুলি চালানো হয়েছে, অর্থাৎ গাড়ির একদম এটা হচ্ছে সামনের গেট, বাঁদিকের সামনের গেট, এই ভেতরের চালকের আসনের পাশে বাঁদিকের আসনে তিনি বসেছিলেন এবং গুলিগুলো প্রত্যেকটা লেগেছে। তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে বাঁদিকের গেটে গুলিগুলো লেগেছে এবং যে অংশে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো। কারণ তাকে এর আগে বোঝা যাচ্ছে যে ছবি এইমাত্র আমরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের দেখাচ্ছি, বাইকের একেবারে গাড়ি এবং বাইকের দূরত্ব খুব সামান্য। অর্থাৎ গাড়ির সামনেই এই দুষ্কৃতীরা, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, বাইকে দুই দুষ্কৃতী, তার সত্ত্বেও ব্যবসায়ী বেঁচে গেলেন। অর্থাৎ ব্যবসায়ী যে সিটে বসেছিলেন সেই সিটে যখন গুলি করা হলো, গুলি লাগলো একেবারে গাড়ির নিচের দিকে, অর্থাৎ যে দরজা
রাস্তার নিচের দিকে। এখানেই প্রশ্ন উঠছে যে অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে ছবি সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির সঙ্গে বাইকের যে দূরত্ব সেটা খুব সামান্য, যদি অর্থাৎ খুনেরই মোটিভ থাকতো তাহলে ব্যবসায়ী বেঁচে থাকতেন না, ব্যবসায়ী সুস্থ থাকতেন না। কিন্তু গাড়ির যে জায়গাগুলোতে গুলি লেগেছে এটাতে তো অনেকটাই স্পষ্ট হচ্ছে যে ভয় দেখানোর জন্যই এই গুলি চালানোর ঘটনা। একেবারে দেখো, আমি আরো একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন কাঞ্চনকে, কারণ যে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে যে গুলি চালানো হয়েছে অর্থাৎ খুব কাছে থেকে গুলি চালানো হয়েছে, কারণ যে গুলির যে বুলেট মার্ক, সে মার্কগুলো দেখলে কিন্তু স্পষ্ট হচ্ছে কতটা কাছ থেকে গুলি চালানো হয়েছে। যদি এতটা কাছে থেকে গুলি চালানো হয়, যদি প্রাণে মারার যদি উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু যে রেঞ্জ থেকে গুলি চলেছে তাহলে সরাসরি কিন্তু কাঁচে গুলি মারতে পারতেন দুষ্কৃতীরা, যদি সরাসরি প্রাণে মারার যদি উদ্দেশ্য থাকতো। কিন্তু দেখা যাচ্ছে যে পজিশনে গুলি লেগেছে একদম ওপরে, একদম ফ্রন্ট গেটে হাতলে ঠিক ওপরে যে জায়গাটা গুলি লেগেছে, এই জায়গাটা একদম বোঝা যাচ্ছে কতটা কাছ থেকে গুলি মেরেছে, কারণ গুলির যে ঢুকেছে এই অংশে তাতে বোঝা যাচ্ছে কতটা কাছে এবং কতটা তীব্রতা ছিল তারও কিন্তু অর্থাৎ বোঝাই যাচ্ছে গুলির যে দাগ, সেই দাগেই স্পষ্ট যে হয়তো কারণ একটা তোলা যাওয়ার ব্যাপার, বেশ কয়েকদিন ধরে তাকে হুমকি ফোন আসছিল এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ী, এবং ভয় দেখাতেই এই ঘটনা। দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। ফোন কল অনেকদিন আগে এসেছিল, ফোন তো তা সেই টাকা চেয়ে এসেছিলাম পুলিশের কাছেও আগে হয়নি। কজন ছিল ভেতরে? दो जन, मैं और मेरा बॉस। सिग्नल पे आदमी गाड़ी स्लो ही करता है। বাইকে কজন ছিল? बाइक पे 2 जन। কি ধরনের বাইক ছিল? अपाची बाइक, अपाची। এবার বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাটে শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অভিযুক্ত আয়ুবের বাড়িতে হামলা, আগুন, স্ত্রীকে মারধরের অভিযোগ, জনরোষ বলে দাবি তৃণমূলের। শুক্রবার তখন ভর সন্ধে বসিরহাটের পিফা এলাকায় ব্যস্ত বাজারে শুট আউট। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালি। জানা গেছে পিফা বাজারে ফটোকপি করতে গিয়েছিলেন আলতাফ, সেই সময় দোকানের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি লাগে আলতাফের পিঠে, তাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা, পরে আক্রান্ত তৃণমূল কর্মীকে পাঠানো হয় আরজি করে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিৎসকেরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয় হামলাকারী, নাম আয়ুব গাজী। বসিরহাটেরই শঙ্করপুরের বাসিন্দা আয়ুব গাজীর বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আলতাফ মালির পরিবার। 8 বছর আগে সিপিআইএম এর নেতাকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল আয়ুব গাজী। 5 বছর জেল খাটার পরে জামিনে ছাড়া পায়। পরে বাংলাদেশে গাঁজা পাচার করতে গিয়ে ফের ধরা পড়ে, 1 বছর আগে জামিনে ছাড়া পায়। ঠিকাদারি ব্যবসা রয়েছে তৃণমূল কর্মী আলতাফ মালির। পুলিশের সন্দেহ ব্যবসায়িক বিবাদের জেরে হামলা হয়ে থাকতে পারে। হামলার পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও পুলিশের সন্দেহ। জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে। গুলি একটিই চলেছে, তবে গুলিটি মাল্টিপল স্প্লিট উন্ডে ঢুকেছে। স্থানীয় যারা রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন, পুলিশ প্রশাসন এটা শক্তভাবে তার দেখাশোনা করছেন, নিশ্চয়ই ধরা পড়বে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। এদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। একদিকে দুষ্কৃতীকে ধরার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, অন্যদিকে রাতেই হামলাকারী আয়ুব গাজীর বাড়ি ও দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। আয়ুবের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আর শাইনুর, ওরা 2 ভাই,
আরো লোকজন সব নিয়ে এসে আমাদের 7 দিন মানে মেরে দোকান বসারি সব ভেঙে চুরি খাই আগুন দিয়ে সব পেট্রোলে জ্বালাই দিয়েছে, বিশাল মারধর করেছে আমার। তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই, এইরকম একটা ঘটনা আইয়ুবগাজী করার পরে এলাকার মানুষ পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে, সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে। নিউজ 18 বাংলা। কোচবিহারে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। আজ কোচবিহারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানে বিজেপি কর্মীদের প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারী নিজেই বিজেপি কর্মীদের ভোট পরবর্তী অশান্তিতে যারা ঘর ছাড়া, আর সেই দলের কর্মীদের বাঁচাতে কি করছে বঙ্গ বিজেপি, পদ্মনেতাকে প্রশ্ন ঘর ছাড়া বিজেপি কর্মীদেরই। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমালি আটকে পার্টি পিছনে নিয়ে গিয়ে অনেক কিছু বলেছ তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আমরা সাধারণ মানুষ দেখেন। আপনি একটু ঘামে ঘামে সবার বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার, আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপিটা করি। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এই যে কর্মীদের প্রশ্নের মুখেই খোদ শুভেন্দু অধিকারী, কিভাবে সামলালেন পরিস্থিতি? হ্যাঁ দেখো, লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কম বেশি অশান্তি হচ্ছে এবং যার ফলে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা বাড়ি ছাড়া। তারা যেমন বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন, প্লাস পাশাপাশি জেলার অন্যত্র তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, বিভিন্ন জায়গায় সরে আছেন। সেই তাদের সঙ্গে দেখা এবং তিনি কর্মীদের সঙ্গে দেখা করেন। সে সময় তিনি বলেন যে কর্মীদের কাছে জানতে চান তাদের কি সমস্যা হচ্ছে, কোথায় কি অসুবিধা। তখনই কর্মীরা তাকে বলেন যে আপনারা তো ভালোই আছেন, কিন্তু আমরা বাড়িতে থাকতে পারছি না, প্রতিনিয়ত আমাদের হুমকি দেওয়া হচ্ছে, তৃণমূলের নেতা কর্মীরা এসে হুমকি দিচ্ছে, জরিমানা করছে, তাদের রেশন বন্ধ করে দিয়েছে। এসব প্রশ্ন শুভেন্দু অধিকারীর সামনে ছুড়ে দেন। যদিও আশ্বস্ত করেছেন যে দল এবং তিনি নিজেও এই যে ঘর ছাড়া যারা কর্মী, যাদের উপর তৃণমূল অশান্তি করছে, সন্ত্রাস করছে, ঝামেলা করছে, তাদের পাশে দাঁড়াচ্ছেন। বেশ, প্রিয়াঙ্কা। ভাই, আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না, কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করব। যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে, আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। বিজেপির কেউ ঘর ছাড়া নন, পুরোটাই নাটক, শুভেন্দুকে তোপ কুণাল ঘোষের। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দলের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। এবার কোচবিহারের ঝাংঢিঙ্গুড়ি পঞ্চায়েতের খবরের দিকে নজর রাখবো, কারণ গত বুধবার বিজেপির এই পঞ্চায়েতে ফোটে ঘাসফুল। এবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দিলেন তৃণমূলে। নিশীথ প্রামাণিকের আশ্বাসে হলো না কাজ। এর ফলে 23 আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন বেড়ে হলো 14, বিজেপির 9 জন। কোচবিহার লোকসভা কেন্দ্র, এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিশীথ প্রামাণিকের জেলায় একের পর এক পদ্মের পঞ্চায়েতে ঘাসফুল ফুটছে। যেমন কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত। গত বুধবার 12ই জুন বিজেপির এই পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। তারপর শনিবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস।
বললাম না, জনগণের উন্নয়নের সাথে আমি তৃণমূলে যোগ দিই। এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, পেরেছি, কিন্তু অসুবিধা হচ্ছে তার জন্য। 23 আসনের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন 14 জন, তৃণমূল 9। গত বুধবার বিজেপির 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। শনিবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 14, বিজেপির কমে হলো 9। গত বুধবার বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন। বৃহস্পতিবার ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতে যান নিশীথ প্রামাণিক। তখন কথা বলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাসের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দেন। বৃহস্পতিবারের পর শনিবার বিজেপির মাম্পি দাস যোগ দিলেন তৃণমূলে। পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করেন। যিনি প্রধান আছেন তারাও দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে আছে, সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেটা সিদ্ধান্ত নিয়েছে। ঢাংঢিংগুড়ি ছাড়াও এর আগে ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষের। বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি, বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ। তৃণমূলের উপর হামলা হলে অ্যাকশন হবে বলে হুঙ্কার দিয়েছেন কুণাল ঘোষ। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধের হুঁশিয়ারি কুণালের। বিজেপির কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে, একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিজিদের কাছে। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো, কতদিন? কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়া দরকার সব অ্যাকশন হবে। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষ আর পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হাড়োয়া হোক, যে কোনো জায়গা হোক না। তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন, এটা কি এগিয়ে বাংলা নিদর্শন? রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য? বাংলায় ফের বিজেপির কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে কেন্দ্রের টিম আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন বিজেপির যারা প্রতিনিধি দল, সেই কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে কেন্দ্রের টিম। আরো বিস্তারিত জানাবে ভেঙ্কটেশ্বর লাইনি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন প্রতিনিধিরা, পরিস্থিতি দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলে বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, শ্রী ব্রিজলাল এবং দলে থাকছেন সাংসদ কবিতা পতিদারও। বাংলায় ফের বিজেপির কেন্দ্রীয় দল, আর এই নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এসব রাজনৈতিক পর্যটক নাটক করতে আসছে, ব্যর্থতা, গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরো ভোট করতে গেছিলাম, তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে। অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। এই বিপ্লব দেব আসলে আমাদের বিজেপি যে ত্রিপুরায় কত বড় সন্ত্রাস করেছিল সেটা মানুষকে মনে করিয়ে দিতে সুবিধা হবে।
ভোট নেই তাই জলও নেই। আসানসোলের কথা বলছি, আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে ছবিটা ঠিক এই রকম। জল কষ্ট, ভোটে বিজেপি লিড পাওয়ায় ওই ওয়ার্ডগুলিতে জলের গাড়ি না পাঠানোর অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। অভিযোগ বিজেপির মানতে নারাজ আসানসোলের মেয়র। ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি? রাঁধবো কিসে? চান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো তাই 10-12 দিন থেকে জল আসে না। এই পাড়া রোদে তো 1 ফোঁটা জল নাই, আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনীতির উদ্দেশ্য হলে তো আমাদের সাউথও করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করে দিতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।